শুনছেন অজানা সত্যের 148 নম্বর এপিসোড। সঙ্গে রয়েছে আমি রাজর্ষি। আজকের এপিসোডে রয়েছে দুটো সত্যি ভৌতিক ঘটনা। আজকের যে প্রথম ঘটনাটা রয়েছে সেই ঘটনাটা হচ্ছে একজন মহিলা যিনি মারা যাওয়ার আগে একজনকে অভিশাপ দিয়ে মারা গেছিলেন। সেই মহিলার মারা যাওয়ার পর কি কি ঘটেছিল সমস্তটাই আপনারা জানতে পারবেন আজকের প্রথম ঘটনায়। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটা রয়েছে সেই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি তার নামটি লিখে জানাননি, তবে যেরকম করে লিখেছেন সেরকম করেই পড়ে শোনাবো বেশ দারুণ একটি ঘটনা। এপিসোডে এগোনোর আগে সকলকে মনে করিয়ে দিই, আপনারাও যদি চান আপনাদের ঘটনা আমাদের অজানা সত্যে শোনানো হোক, তার জন্য আপনারা আমাকে ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠানো খুবই সহজ। আমাকে মেইল করুন অজানাসত্য15@gmail.com। এই মেল আইডিতে ঘটনা লিখে পাঠিয়ে দেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে অজানা সত্য নামে, সেখানে আপনারা আমাকে ফলো করে মেসেজের মাধ্যমে ঘটনা লিখে পাঠাতে পারেন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। ডেসক্রিপশন বক্সের প্রথমেই এবং পিন কমেন্টে আপনারা ঘটনা পাঠানোর এবং আমার সমস্ত রকম ডিটেলস পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা ঘটনা পাঠাবেন। আপনাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অথবা আপনাদের শোনা যে কোনো ঘটনা শোনানো হবে আমাদের এই চ্যানেলে। বেশি কথা না বাড়িয়ে শুরু করছে প্রথম ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন সুশোভন দাস। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, আমি সুশোভন দাস বীরভূম থেকে লিখছি। আমি অজানা সত্যের একজন অন্ধ ভক্ত। তোমার কণ্ঠস্বরে অজানা সত্য শুনতে আমার বেশ ভালো লাগে। অনেক ঘটনা শুনেছি, তবে কোনো ঘটনা তোমাকে লেখা হয়ে ওঠেনি। আজ একটা ঘটনা বলবো যেটা আমার দিদির সঙ্গে ঘটেছে। আমার দিদি থাকে বহরমপুরে। সে আমাকে যেরকম করে বলেছে আমি সেভাবেই তোমাকে লিখছি। ঘটনাটা ঘটেছে বেশি দিন হয়নি, প্রায় 1 বছর আগের ঘটনা। আমি বিয়ে করে শ্বশুর বাড়িতে আসি 2022 সালে। আমার বর একজন ব্যবসাদার। আমাদের পরিবারটা ছিল যৌথ পরিবার। বাবা কাকা সবাই মিলে আমরা একসঙ্গে থাকতাম। আমাদের পরিবারে আমার স্বামীর মা অর্থাৎ আমার শাশুড়ি অনেক আগেই মারা গেছিলেন। যখন আমার স্বামী এবং তার ভাইরা ছোট ছিলেন তখনই তাদের মা মারা গিয়েছিলেন। তারপর থেকে তাদের পিসিমণি তাদেরকে যত্ন করে বড় করে তুলেছেন। পিসিমণির তখন অনেক বয়স। তিনি আমাদের সঙ্গেই থাকতেন। তিনি স্বভাবে খুবই খিটখিটে ছিলেন। অল্পতেই রেগে যেতেন, যার কারণে বাড়িতে সব সময় ঝগড়া লেগে থাকত। এইদিকে আমি নতুন বউ। বাড়িতে এসেই দেখি এই ধরনের ঘটনা। পিসিমণিকে দেখে যতদূর মনে হতো তিনি আমার দেওরকে বেশি ভালোবাসতেন, কারণ সে বাড়ির সব থেকে ছোট। তবে পিসিমণি যেহেতু খিটখিটে স্বভাবের ছিলেন তাই দেওরটাও তাকে পাত্তা দিতেন না। এমন একটা দিন বাড়িতে তুমুল অশান্তি হয়। কি কারণে হয়েছিল সেটা বলতে পারছি না, তবে কোনো ছোটখাটো বিষয় ছিল না ওটা। ঝগড়া হতে হতে এমন সময় দেওর পিসিমণির গায়ে হাত তুলে বসে। পিসিমণির সেদিন খুব খারাপ লেগেছিল, আর দেওরকে কষ্ট পেতে পেতে অভিশাপ দিয়ে বলেছিলেন, তুই কোনোদিনও ভালো থাকতে পারবি না।
এই বলে তিনি নিজের ঘরে ঢুকে দরজা দিয়ে দেন। অনেক সময় কেটে যায়, তবে পিসিমণি দরজা খোলেন না। বাড়ির সবাই মিলে পিসিমণিকে ডাকতে থাকেন, তবে পিসিমণি দরজা না খোলায় সবাই একটু ভয় পেয়ে যায় এবং দরজা ভেঙে তারা ঢুকে দেখেন পিসিমণি ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। এই দৃশ্য দেখে সবাই ভেঙে পড়েন। তারপর পিসিমণিকে দাহ করার ব্যবস্থা করা হয়। আমার দেওর খুব দুঃখ পায়। তিনি নিজেকে দোষী বলে মনে করতে থাকেন। এরপর ঘটে আসল ঘটনা। আমার দেওর একদিন রাতের বেলায় স্কুটি করে বাড়ি ফিরছিলেন। এখানে বলে রাখি, আমাদের বাড়িতে একটা ছোট গোডাউন মতো রয়েছে যেখানে আমরা গাড়ি পার্ক করি। সেই দিন গোডাউনটা লাইট খারাপ ছিল, অর্থাৎ ঠিকমতো জ্বলছিল না। সুইচ অন করলে মাঝে মধ্যে জ্বলছিল, আবার মাঝে মধ্যে বন্ধ হচ্ছিল। দেওর যখন বেরিয়েছিল তখন লাইটটাকে জ্বালিয়ে দিয়েই বেরিয়েছিল, যাতে ফিরে এসে একবারে লাইটটাকে বন্ধ করে ওপরে চলে আসতে পারে। তিনি যখন গাড়িটাকে তুলতে গেছিলেন, এমন সময় এক পলকের জন্য মনে হলো তিনি দেখলেন পিসিমণি সেই গোডাউনের মেঝেতে বসে রয়েছেন এবং তার দিকে তাকিয়ে রয়েছেন। ভালো করে দেখাতে অমিত, অর্থাৎ আমার দেওর, দেখলেন সেখানে কিছুই নেই। অমিতের আরও একবার মন খারাপ হয়ে যায়। তারপর সে মনে কষ্ট নিয়ে ঘরে চলে যায়। এরপর অমিত একদিন পিসিমণির ঘরে ঢোকেন এবং পিসিমণির খাটে একটু শুয়ে থাকেন। এমন সময় তার চোখ লেগে আসে এবং তিনি সেখানে ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় তার মনে হয় কে যেন তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে বলছে, কিরে ওঠ, আমি শোবো। অমিত পিছন দিকে ঘুরে দেখতে পায় পিসিমণি তাকে ডাকছে এবং তাকে বলছে তিনি খাটে শুতে চান। অমিত কিছুক্ষণের জন্য ভুলে গেছিল যে তার পিসিমণি বেঁচে নেই। তিনি পিসিমণিকে বলেন, হ্যাঁ এই তো, শুয়ে পড়ো এখানে। এমন সময় তার হঠাৎ মনে পড়ে যায় যে পিসিমণি তো মারা গেছে। সে পেছন ঘুরে তাকালে দেখতে পায় পিসিমণি নেই। তাহলে কে তাকে ডাকলো? কি হচ্ছে তার সঙ্গে এইসব এই গত কয়েকটা দিন ধরে? এখানে একটা কথা বলে রাখি, পিসিমণির ঘরের ওপরের দিকে একটি সানসেট জাতীয় জিনিস ছিল যেখানে পর্দা দেওয়া ছিল। অমিত এইসব ভাবতে ভাবতে যখন সেই সানসেটের দিকে তাকায়, সে দেখতে পায় পিসিমণি তার দিকে তাকিয়ে সেই সানসেটের ওপরে পা ঝুলিয়ে বসে রয়েছে। পিসিমণির চোখ স্থির নেই। সেই চোখের মণি ডান দিক থেকে বাদিক, বাদিক থেকে ডান দিক করছে। স্থিরভাবে সেই মণি থাকতে পারছে না। একটা ঘরে কেউ নেই। অমিত খাটে বসে এবং সে দেখছে খাটের সোজাসুজি সানসেটে তার পিসিমণি সেখানে বসে পা দোলাচ্ছে এবং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। তার সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর আমি অমিতকে সেই ঘরে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে সবাইকে ডাকি এবং অমিতের জ্ঞান ফেরানো হয়। অমিতের জ্ঞান ফিরলে অমিত সমস্ত ঘটনা সবাইকে খুলে বলে। এরপর অমিতের প্রচণ্ড পরিমাণে জ্বর আসে এবং ডাক্তার দেখানো হয়। ডাক্তার দেখিয়েও কোনো রকমের কাজ হয় না। তবে পিসিমণির শ্রাদ্ধ পেরিয়ে গেলে অমিত ধীরে ধীরে সুস্থ হতে থাকে।
এটাই ছিল আমার দিদির মুখ থেকে শোনা একটা ভৌতিক ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার পছন্দ হবে। ভালো লাগলে অবশ্যই অজানা সত্যের শ্রোতাদেরকে শুনিও। আমি চাইব এই পরিবার যেন আরও অনেক এগিয়ে যায় এবং আরও সদস্য যাতে এই পরিবারে যুক্ত হয়। ভালো থেকো রাজর্ষিদা, এগিয়ে চলো। কি অদ্ভুত ব্যাপারটা, মানুষ মরে যাওয়ার পরও তাকে ভুলতে পারে মানুষকে। কি অদ্ভুত ব্যাপারটা, কি অদ্ভুত ব্যাপারটা। কাছের মানুষ মরে যাওয়ার পরও তাদের আমরা ভুলতে পারি না। আমরা নিজেদের সামনে কি দেখছি কি না দেখছি সেই বিষয়েও খেয়াল রাখতে পারি না। কিছুটা মুহূর্তের জন্য মনে হয় সেই মানুষটা হয়তো ফিরে এসেছে, তবে বাস্তবতায় ফিরে গেলে দেখা যায় সেই মানুষের আর এই পৃথিবীতে অস্তিত্বই নেই। ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানিও। আশা করছি তোমাদের ঘটনাটা পছন্দ হয়েছে। যারা এখনো পর্যন্ত এপিসোডটিকে লাইক করনি অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও কে কোথা থেকে শুনছো, কেমন লাগছে অজানা সত্য। এছাড়াও যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অল অপশানে প্রেস করতে একদমই ভুলো না। চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। ঘটনাটা যিনি লিখেছেন তিনি তার নামটি লিখে জানাননি, তবে তার মতে ঘটনাটি তিনি কালেক্ট করেছেন এবং আশা করছি এই ঘটনাটা আপনাদের পছন্দ হবে। শুরু করছি ঘটনা। হায় রাজর্ষিদা, কেমন আছো? আশা করছি তুমি ভালো আছো। আজ একটা ঘটনা তোমার সঙ্গে শেয়ার করতে চাই। বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল ঘটনায়। আমার বড় আপুর সেকেন্ড বেবি হওয়ার সময় ওনাকে চট্টগ্রামের নাম করা একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়। তো ভাইয়া অর্থাৎ আমার দুলা ভাই একটি কেবিন বুক করেন। আপু ছিলেন ওই 5 তলা ফ্লোরের শেষ প্রান্তে। আপুর বেবি ততক্ষণে হয়ে যায়। আপুর সাথে আমার ফুফি, আমার বড় ভাইয়া, আঙ্কেল এবং আপুর হাজবেন্ড ও তার বড় বেবি ছিল। সারাদিন খাটনি যাওয়ার পর ফুফি সবাইকে বাসায় পাঠিয়ে দিয়েছেন, কারণ রাতের বেলা ছেলেরা থাকতে পারবে না সেই কারণে। আপুর হাজবেন্ড থাকতে চেয়েছেন, কিন্তু উনি অনেক ক্লান্ত। এইদিকে তার বড় ছেলেটা অনেক জ্বালাচ্ছে, তাই ফুফি থাকতে দেননি। সবাই চলে যাওয়ার পর ফুফির কেমন যেন অস্বাভাবিক লাগতে শুরু হয়। আর এইদিকে তো আপুর ব্যথায় কোনো হুঁশ নেই, একটু সময় পর পর কান্না করছে। নতুন বেবিটা ফুফির কোলে রয়েছে। ফুফি কিছুক্ষণ বেবিটাকে কোলে নিয়ে বসে থাকেন। কিছুক্ষণ পর ফুফি সেই বেবিকে কোলে নিয়েই হালকা তন্দ্রায় চলে যান। এর কিছুক্ষণ পর আপু চিৎকার দিয়ে বলছে, ফুফু ফুফু তুমি আমার ছেলেকে ধরো। ফুফি তার চিৎকারের শব্দ শুনে চোখ মেলে দেখে ওর মাথা বেডের বাইরে এবং বডি বেডের ভেতরে। একটু হলেই বাচ্চাটা পড়ে যাবে। ফুফি যে করে হোক তাড়াতাড়ি তাকে ধরেন। ফুফি বাচ্চাটাকে নিয়ে যেইভাবে ছিল তাকে নিয়ে খাটের কোনায় যাওয়ার প্রশ্নই আসে না। সারা রাত কেউ ঘুমায় না, কিন্তু আপু কাহিল শরীরে ঘুমিয়ে যান। ফুফি আপুর দিকে মুখ করে এক কাঁধ হয়ে শুয়ে আছে। তখন সময় হয়েছে রাত 2:50। আপুর ছেলে ট্রলিতে ঘুমাচ্ছে।
ফুফির আবারও তন্দ্রার মতো চোখ লেগে আসে। এর মধ্যে ফুফি আবছা আবছা দেখছেন বেবির দিকে কেউ একজন তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ফুফির চোখ খুলে দেখে সাদা পোশাকে একজন বয়স্ক আয়া দাঁড়িয়ে। সে বেবিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ফুফি সেই আয়াকে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন এসেছেন? উনি একটু বিরক্তকর চেহারা নিয়ে ফুফির দিকে তাকিয়ে বললেন, ফ্লোর মুছতে এসেছি। তখন ফুফি বলেন, তো মোছেন? আয়া তখন বলে ওঠে, আমার মোছা শেষ হয়ে গেছে, কিছু দেন। তো ফুফি টাকা দেওয়ার জন্য বালিশের নিচ থেকে ব্যাগ নিয়ে যেই ঘোরেন, অমনি দেখেন ওই আয়া তার সামনে নেই। হঠাৎ ফুফির মাথায় একটা প্রশ্ন আসে যে সেই আয়া যদি দরজা খুলে থাকে তাহলে আওয়াজ আসলো না কেন? ফুফি দরজার কাছে গিয়ে দেখে দরজা ভেতর থেকে লক করা। কেউ বাইরে গেলে লক খুলে যেতে হবে। এরই মধ্যে ফুফি লক্ষ্য করেন দরজার হাতলে ছোট একটি কাগজে লেখা রয়েছে, ওই বাচ্চাটাকে আমার চাই, ওকে আমার খুব পছন্দ হয়েছে। তিনি এই লেখাটা দেখার পর সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে নিজের চেয়ারে গিয়ে বসেন এবং দোয়া দুরুদ পড়তে থাকেন। এরই মধ্যে সকাল হয়ে গেল। দুলাভাই আসার পর আপুকে চেক আপ করাতে নিয়ে যায়। ওইখানে দেখে সব জায়গায় ছোট ছোট কাগজে সূরা লেখা রয়েছে। আপুর মনে সন্দেহ ঢোকে যে এই ঘরে সূরা কেন লেখা। তখনই আপুর মনে পড়ে যেখানে ওর ডেলিভারি হয় ওইখানেই এমনই একটি দোয়া লেখা ছিল। যে আয়া আপুকে নিয়ে গিয়েছিলেন ওনাকে কিছু টাকা দিয়ে আপু জিজ্ঞেস করে, এখানে সব জায়গাতে সূরা টানানো কেন? তখন তিনি বলেছিলেন এই হাসপাতালটা একটা কবরস্থানের ওপর তৈরি। এখানে নতুন অবস্থায় অনেক গর্ভবতী মহিলাদের বেবি এবং মা সহ অনেকে মারা যেত, যার কারণে তাদের আত্মা এখানে ঘুরে বেড়ায়। এরপর এক আলেম দ্বারা এই হাসপাতালটাকে বন্ধ করা হয়েছে। অনেক সময় দেখা গেছে এই হাসপাতাল থেকে যখন কেউ বাড়ির পথে রওনা হয়েছে তারা দেখেছে তাদের পেছন পেছন 11টা ছাগল হেঁটে হেঁটে যাচ্ছে। অনেকে আবার দেখেছে একটি বড় কালো মহিষ তাদের পিছু করছে। তাই রাত্রিবেলা যখন কেউ হাসপাতাল থেকে বাইরে বেরোয় তখন সবাইকে জানিয়ে দেওয়া হয় যে করেই হোক যেন পেছনে কেউ না তাকায়। এরপর আপুকে চেক আপ রুমে নিয়ে যাওয়া হয় এবং ভাইয়াকে জোর করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। দাদা, এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার পছন্দ হয়েছে। ভালো লাগলে অবশ্যই সকল শ্রোতা বন্ধুদের ঘটনাটা পাঠ করে শুনিও। বেশ অদ্ভুত একটি ঘটনা আমরা শুনে নিলাম। ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা ভয় পেয়েছেন নাকি আপনাদের ব্যাখ্যাহীন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানান। চলে যাব আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, কমেন্ট করেছেন প্রিন্স সন্দীপন, অমিত ভট্টাচার্য, কমেন্ট করেছেন সুদেশনা চ্যাটার্জি, আমাদের সঙ্গে রয়েছেন দীপান্বিতা দাশগুপ্ত, কমেন্ট করেছেন বিশ্বজিৎ দাস, স্বপ্না বজাল, উজ্জ্বল পাল, কমেন্ট করেছেন অনুভব মাহাতো, আমাদের সঙ্গে রয়েছেন এমডি নাইম, কমেন্ট করেছেন রাজিয়া সুলতানা রথি, কমেন্ট করেছেন এনকে শট, কমেন্ট করেছেন সিঞ্জিনী বিশ্বাস, আমাদের সঙ্গে রয়েছেন গীতা গোস্বাম, ইয়াসমিন এখতিয়ার, কমেন্ট করেছেন ওয়াইটি কিং, বাপন কুমার, কমেন্ট করেছেন মঞ্জু, কমেন্ট করেছেন একে একে। সবাইকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ আজকের এপিসোডটিকে শেষ অবধি শোনবার জন্য। আশা করছি আজকের এপিসোড আপনাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অল অপশানে প্রেস করতে একদমই ভুলবেন না, কারণ প্রতি বুধবার এবং শনিবার অজানা সত্যের নতুন নতুন ভৌতিক এপিসোড আসতেই থাকে।
তো আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে। দেখা হবে 149 নম্বর এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।